হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 7 এর দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা 2 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, আমাদের আজকের সেটের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? ধরো এটা একটা সমতল দর্পণ, এই দর্পণের সঙ্গে কোন আলোক রশ্মি লম্বভাবে মানে অভিলম্ব বরাবর কিন্তু আপতিত হয়েছে। তাহলে অভিলম্বর সঙ্গে আমরা আপতন কোণ বের করি। এবার এটাই অভিলম্ব, এই বরাবরই আপতিত হয়েছে, তাহলে এক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি। আর আমরা জানি আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণটাও কিন্তু 0 ডিগ্রি হয়, যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। তাহলে এখানে আপতন কোণ 0 ডিগ্রি, অর্থাৎ প্রতিফলন কোণটাও কিন্তু 0 ডিগ্রি হবে। এরপরে একটি দণ্ডচুম্বকের দুটি মেরু থাকে, তাহলে একটি তড়িৎ চুম্বকের মেরু থাকবে। তড়িৎ চুম্বক বা যে কোনো চুম্বকের কিন্তু দুটি মেরু থাকে। কুয়াশা এটা একটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এরপরে পরের পাতা আমরা চলে যাব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে, আনসার হবে দেখো এখানে টাংস্টেন, অপশন এ। অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। 2-1 চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ হয়? আনসার হবে 0.86। 2 নম্বর প্রশ্ন, প্রাইমারি সেলে কোন শক্তির কোন শক্তিতে রূপান্তর ঘটে? তোমরা লিখবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমি দেখিয়ে দেবো আনসার গুলো। এরপরে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ তোমরা লিখবে রংধনু। 4 নম্বর প্রশ্ন, সৌরশক্তি জীবদেহে কি রূপে আবদ্ধ থাকে? আনসার হচ্ছে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ থাকে। কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি? বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে 2 দাগের ক্ষেত্রে তোমরা এই আনসার গুলো লিখবে। এরপরে দেখো 3-1 আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। তোমরা জানো আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে, এক হচ্ছে আপতিত রশ্মি মানে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব সেই তিনটেই কিন্তু কি করে একই সমতলে থাকে। 2 নম্বর প্রশ্ন, আপতন কোণ মানে এই কোণটা ও প্রতিফলন কোণ মানে এই কোণটা, তাই না? তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কিন্তু সর্বদা সমান হয়। তাহলে এই দুটো হচ্ছে প্রতিফলনের দুটি সূত্র। নেক্সট কোয়েশ্চেন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে এই ঘটনার মূল কারণ। তোমরা জানো যে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে কি হয়, অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি, মানে এখানে মুমূর্ষু রোগীকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার অ্যাম্বুলেন্স গাড়িতে দেখতেই পাচ্ছ কথাটা কিন্তু পার্শ্বীয় পরিবর্তন করে মানে উল্টো করে লেখা থাকে। কেন লেখা থাকে? যাতে করে সামনের গাড়ি, ধর এই অ্যাম্বুলেন্সের সামনে কোনো গাড়ি রয়েছে, এবার কি করবে, অ্যাম্বুলেন্সকে যেহেতু রাস্তা ছেড়ে দিতে হবে, যাতে করে অন্য গাড়ি সামনের গাড়িগুলো রাস্তা ছেড়ে দেবে, যেহেতু এখানে মুমূর্ষু পেশেন্ট কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার সামনে যে গাড়ি থাকে সেই সামনে গাড়ির ড্রাইভারের পাশে কি থাকে, একটা দর্পণ থাকে। সেই দর্পণ বা আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়। তাহলে উল্টানো ছিল, তাহলে উল্টো লেখাটা আবার উল্টে যাওয়া, তার মানে কি হবে, সেটা সোজা হয়ে যায়। তাহলে সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ওই আয়নাতে মানে সামনে যে গাড়িগুলো থাকে সেই গাড়ির ড্রাইভার তার পাশের আয়না দিয়ে অ্যাম্বুলেন্স যেটা উল্টো করে লেখা আছে সেটা তার আয়নাতে সোজা ভাবে সে দেখতে পায়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। তাহলে এই আনসারটি তোমরা লিখবে। 4 দাগের কোশ্চেন গুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বক কাকে বলে? আর তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়? তড়িৎ চুম্বকের সংজ্ঞায় তোমরা লিখবে যে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থ যেমন কাঁচা লোহা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির উপায়গুলি হলো, দেখো এখানে নিম্নলিখিত উপায়ে বাড়ানো যায়। প্রথম হচ্ছে তড়িৎ চুম্বকের যে মজ্জা সেই মজ্জার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার মান বাড়িয়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। 2 নম্বর উপায় হচ্ছে যে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়িয়ে মানে বেশি সংখ্যক পাক দিতে হবে, যাতে করে সেই তড়িৎ চুম্বকের শক্তিটা আরো বেশি হয়। 3 নম্বর কারণ, এখানে মজ্জা হিসাবে এমন পদার্থ ব্যবহার করা যার চৌম্বক প্রবণতাটা বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম পদার্থ ব্যবহার করতে হবে। তাহলে এখানে 3টে পদ্ধতির কথা বলা হয়েছে, প্রথম দুটো মাস্ট তোমরা লিখবে, আর যদি সম্ভব হয় তাহলে 3 নম্বর পয়েন্টটাও কিন্তু তোমরা লিখে আসবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে?
আর তার সাথে প্রশ্ন আছে চুম্বক শলাকা কি। চুম্বকের মেরু মানে হচ্ছে চৌম্বক মেরু। চুম্বকের দু প্রান্তে যে সংকীর্ণ মানে একদম বিন্দুর মতো বিন্দু সদৃশ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা হচ্ছে দুটি, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। মনে রাখবে চুম্বক এটা একদম লাস্ট পয়েন্ট, এটা কিন্তু মেরু নয়। মেরুগুলো কিন্তু শেষ প্রান্ত থেকে কিছুটা ভেতরে থাকে। কেমন, ধরো যদি পুরোটা চুম্বক হয় তাহলে এটা যদি উত্তর মেরু হয় তাহলে উত্তর প্রান্ত থেকে কিছুটা ভেতরে উত্তর মেরু থাকে এবং দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা ভেতরে দক্ষিণ মেরু থাকে, তাই না? একদম প্রান্ত থেকে কিছুটা ভেতরে কিন্তু মেরুগুলো অবস্থিত। এরপরে কোশ্চেন ছিল যে উদাসীন অঞ্চল কাকে বলে। উদাসীন অঞ্চল মানে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে মানে মাঝামাঝি এই জায়গাটাতে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না, তাকে উদাসীন অঞ্চল বলে। তাহলে মাঝের জায়গাটাকে বলা হয় উদাসীন অঞ্চল। চুম্বক শলাকা কাকে বলে, এর সাথে প্রশ্ন ছিল, তোমরা লিখবে পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি সরু প্রান্ত মুখ যুক্ত চুম্বককে চুম্বক শলাকা বা শলাকা চুম্বক বলা হয়। এখান থেকে এতটা পর্যন্ত তোমরা লিখবে। এরপরে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, তোমরা লিখবে পেট্রোলিয়াম। এর সাথে প্রশ্ন বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে। বায়ু প্রবাহের শক্তি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। প্রথম হচ্ছে এটা যেটা মুখ্য উপাদান বাতাস, বায়ু প্রবাহ বা বায়ু শক্তির মূল উপাদান হচ্ছে বাতাস, যেটা বিনা খরচে পাওয়া যায় মানে বিনা খরচে আহরণ যোগ্য। 2 নম্বর, বায়ুকলগুলি গঠন সরল ছোট আকারের এবং প্রতিস্থাপন খুব সহজেই করা যায়। আর যে কোনো স্থানে এমনকি কৃষি ক্ষেত্রেও বায়ুকল বসানো যায়, এটাতে কোনো দূষণ হয় না, কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না, একবার বসালে দীর্ঘদিন চলে। বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। তোমরা সবগুলো যদি না পারো তাহলে সেক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর এবং এখানে লাস্টের পয়েন্ট অর্থাৎ 6 নম্বর পয়েন্ট, এই 4টে পয়েন্ট তোমরা দেবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো 4-এর এ, ফিউজ তার কিভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে। ফিউজ তারের যেটা কার্যনীতি সেটাই তোমরা লিখবে যে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট সেটা খুব কম হয় এবং রোধ বা রেসিস্ট্যান্সটা কিন্তু খুব বেশি হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে যদি তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মান মানে যেটা লিমিট রয়েছে সেই লিমিটের থেকে যদি বেশি পরিমাণে কারেন্ট কোনো কারণে চলে আসে তাহলে সেক্ষেত্রে কি হয়, ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে এখানে দেখো বর্তনী ছিন্ন হয়, মানে বর্তনী মানে ফিউজের তারটা কিন্তু কেটে যায়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি মানে বাড়ি যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলি সেগুলি কিন্তু অতিরিক্ত তাপের প্রবাহে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। ফিউজ তারটা নিজেই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে বাড়ির যন্ত্রপাতিগুলো কিন্তু রক্ষা পাচ্ছে। এতটা লিখবে। এতটা লেখার পর তোমরা লিখবে যে এভাবে ফিউজ তার উচ্চ তড়িৎ প্রবাহ থেকে বাড়ির বর্তনীকে রক্ষা করে। বি দিয়ে প্রশ্ন, একটি চুম্বকে চৌম্বক দৈর্ঘ্য বলছে 7 সেন্টিমিটার, তাহলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত। তোমাদের টেক্সট বুকের মধ্যে একটা রিলেশন দেওয়া হয়েছে যে চুম্বকে চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে 7 বসাবে, নিয়ে এটা দিয়ে গুণ করবে, তাহলে পেয়ে যাচ্ছ তুমি 6.02 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য। এরপর তাহলে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। প্রথমে দেওয়া হয়েছে দেখো রাসনাই, রাসনা মানে হচ্ছে অর্কিড, এই মূলের যেটা কাজ সেটা হচ্ছে দেখো এখানে বাতাস থেকে জলীয়বাষ্প শোষণ করা বা নেওয়া। মটরের যেটা পত্রাকর্ষ মানে পাতা যেটা আকর্ষে পরিণত হয়েছে সেটা কেন হয়েছে, সেটা কিন্তু আরোহণের জন্য মানে উপরে কোনো কিছুকে পেঁচিয়ে উপরে ওঠার জন্যই হয়েছে। 2-1, কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। তোমরা এখানে ধুতুরা পাতা লিখতে পারো, ধুতুরা পাতা, বা তুলসী পাতার রসও কিন্তু ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, এটাও লিখতে পারো। এরপরে পরাগমিলনের পর ফুলের কোন অংশটা ফলে পরিণত হয়, তোমরা এটা সবাই জানো, খুব সহজ একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিম্বাশয়, কেমন, ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং যেটা ডিম্বক সেটা বীজে পরিণত হয়। নেক্সট কোশ্চেন দেখো, স্বপরাগযোগ কাকে বলে আর ছোলা বীজের বীজপত্রের কাজ কি। দেখো স্বপরাগযোগ মানে যখন কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের মানে একটা ফুল থেকে সেই ফুলেই হতে পারে, কেমন, দেখো একটা ফুল রয়েছে সেখান থেকে পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়তে পারে, বা
একটা গাছের মধ্যে তো অনেকগুলো ফুল আছে, তাহলে অনেকগুলো ফুল থাকতে পারে। সেই ফুলের মধ্যে ধরো একটা ফুলের থেকে পরাগরেণু গিয়ে কোনো বাহক দ্বারা হতে পারে, বা এমনি এমনি হয়তো অন্য একটা ফুলে এসে পড়লো। তাহলে কোন একটা গাছের এক ফুল থেকে অন্য ফুলে, বা একটা কোনো গাছের এক ফুলে পরাগরেণু সেই ফুলেই গর্ভমুণ্ডে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে এভাবে যে পরাগযোগটা ঘটছে সেটাকে আমরা বলবো স্বপরাগযোগ। কোন কোন গাছে ঘটে? দেখো, সিম, টমেটো, সন্ধ্যামালতী, রঙ্গন, দোপাটি, কুমড়ো প্রভৃতি গাছে কিন্তু স্বপরাগযোগ এই ঘটনাটি ঘটে। পেজ নাম্বার 317। ছোলা বীজের বীজপত্রের কাজে তোমরা লিখবে যে খাদ্য সঞ্চয় করে রাখে ও অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে। শেষ প্রশ্ন দেখো, পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিলা মাছি উড়ে আসে কেন? ফল কাটলে ফলের উদ্বায়ী যৌগ, মানে যেগুলো সহজে বাষ্পীভূত হয়ে যায় ঘরের উষ্ণতাতেই এবং বাতাসে মিশে যায়, সেই সমস্ত উদ্বায়ী যৌগের অণুগুলি ব্যাপন প্রক্রিয়ায় দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। ফল মাছি বা যেটাকে আমরা বলছি ড্রসোফিলা মাছিরা এই উদ্বায়ী যৌগের অণুগুলি গ্রহণ করে এবং এদের মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে। ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে গন্ধের তীব্রতার দিক অনুসরণ করে তখন এরা কাটা ফল কোন দিকে রয়েছে সেই দিকটা তারা বুঝতে পারে এবং সেদিকে তারা উড়ে আসে। এটা দেখো পেজ নাম্বার 353। আর ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা উল্লেখ করো। তোমরা লিখবে যে H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস হলো প্রচন্ড বিষাক্ত গ্যাস। বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে অনেকদিন ধরে বন্ধ অবস্থায় থাকলে তাতে এই গ্যাস জমতে থাকে, তাই সেখানে নামলে প্রশ্বাসের সঙ্গে বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকে এবং অনেকের ক্ষেত্রে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত আমি যেভাবে বললাম সেভাবে তোমরা আনসারটি লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 2 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।